মাহাতাব ঘর থেকে বেরিয়ে এলো। 10টায় একটা মিটিং আছে তার। সে বাইরে বেরিয়ে দেখল চাচা দাদা সবাই চলে এসেছেন। চেয়ার টেনে বসতেই হঠাৎ খেয়াল করলো আফিয়া আজ নীল রঙের শাড়িটা পরেছে। টুকটুকে গায়ে বেশ মানিয়েছে। ভোর সকালে তাহাসিন বাড়ি থেকে বের হয়েছিল। সকাল 9টার দিকে বাড়ি ফিরে আশ্চর্য বনে গেল সে। ময়ূরী এই সাত সকালে গোসল করছে পুকুরে। পুতুল আর ফাহাদ ঝগড়া করছে একসাথে বসে। সে এগিয়ে গেল সেদিকে, বুকে হাত গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কিশোরী বধূর দিকে। ময়ূরী তাহাসিনকে দেখেই কাপড় ঠিক করলো। নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? যান এখান থেকে। যা দেখার আমি তো দেখব, আমি ছাড়া আর কে দেখবে? ময়ূরী চোখ কপালে উঠিয়ে শাড়ি দিয়ে মুখ ঢাকলো। বিড়বিড় করে যেন তাহাসিনের পুরো গোষ্ঠী উদ্ধার করলো। ওকে যেতে না দেখে বলল, নোংরা কথা বলবেন না, এখান থেকে যান আপনি। তাহাসিন ঠোঁট চেপে ভ্রু কুঁচকে বলল, তুমি কি উপলক্ষে এই সকাল সকাল পুকুরে নেমেছ? গরম লাগছিল তাই। এত প্রশ্ন করছেন কেন? তাহাসিন আর লজ্জা দিল না। হাত মুখ ধুতেই ফিরোজা বেগম খেতে দিলেন। 10টার দিকে ময়ূরী বারান্দায় বসে মা আর বোনের সাথে বসে বসে মাংস পিঠা বানাচ্ছিল। তাহাসিন খেতে চেয়েছে বলেই এই আয়োজন। হঠাৎ বাড়ির বাইরে বাইকের শব্দ শুনে তারা সেদিকে তাকালো। মধু গিয়ে বাড়ির গেট খুলে দিতেই দেখা হলো ওয়াহিদের সাথে। মধু আশ্চর্য হয়ে বলল, আপনি? ওয়াহিদ বাইক এক সাইড করে রেখে মধুর কপালে টোকা মেরে বাড়ির ভেতর আসতে আসতে বলল, সালাম কালাম নেই, বেয়াদবের মতো কথা বলছিস? সে উঠানে আসতেই অবাক হয়ে ময়ূরীর দিকে তাকালো। গায়ে গাঢ় সবুজ রঙের শাড়ি জড়িয়ে পুরো গিন্নি সেজে বসে আছে। ময়ূরী সালাম দিল তাকে। ফিরোজা বেগম ভাইয়ের ছেলেকে দেখে ফের ব্যস্ত হলেন। তাকে বসতে দিলেন চৌকিতে। বারান্দার ছোট্ট ফ্যান ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন ঘরে। ওয়াহিদ ময়ূরীকে দেখে বলল, ভেবেছিলাম বুড়ো কোনো এক কাকু দেখে তোকে বিয়ে দিব, কিন্তু তুই তো ছক্কা মেরে দিলি আগেই। ময়ূরী গাল ফুলিয়ে বলল, তুমি আবার আমার পেছনে লাগতে এসো না। যাকগে, তোর জামাই কই? ঘরে আছেন, ঘুমাচ্ছেন হয়তো। তখনই তাহাসিন বেরিয়ে এলো ঘর থেকে। মূলত বউ কোনো অচেনা পুরুষের সাথে কথা বলছে বলেই ঘর থেকে হনহন করে বেরিয়ে এসেছে। দুজনকে এত হাসাহাসি করতে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল। বজ্জাত বউ একটা। জামাইয়ের সাথে তো একদিনও হেসে হেসে কথা বলল না, অথচ এখন? সে বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল, কে আপনি? ওয়াহিদ দরজার দিকে তাকালো। তাহসিনকে দেখেই চিনতে পেরেছে সে। উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, আমি ওয়াহিদ, মধুর মামাতো ভাই। তাহসিন হাত মিলিয়ে জোরপূর্বক হাসলো। তারা চৌকিতে এসে বসলো দুজনেই। ফিরোজা বেগম হালকা খাবার এনে রাখলেন তাদের সামনে। ময়ূরী কাজে মন দিল। ওয়াহিদ বলল, আপনার ব্যাপারে শুনেছি অনেক। তাহসিন অবাক হয়ে বলল, আমাকে চেনেন কি করে? ফুফা বলেছেন। ও ভালো। কি করেন আপনি? এসআই অফিসার। এই গ্রামে নতুন ট্রান্সফার হয়েছি। তাহসিন চোখ টান টান করে ওয়াহিদের দিকে তাকালো। ট্রান্সফার কেন হয়েছেন? ওয়াহিদ উঠে দাঁড়ালো। মাটির সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে পিছু ফিরে বলল, চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। তাহসিন ও ওয়াহিদ বাড়ি থেকে বের হলো তৎক্ষণাৎ। ফিরতে ফিরতে দুপুরে আজান দিয়ে দিয়েছে। ময়ূরী সুন্দর করে ভাই আর পুতুলকে গোসল করিয়ে দিয়ে খাবারগুলো ঘরে নিয়ে যাচ্ছিল। মধু গেছে গোসল করতে। ফিরোজা বেগম রান্নাঘর পরিষ্কার করছেন। ময়ূরী কোমরে আঁচল গুজে গিন্নিদের মতো কাজে ব্যস্ত। তাহসিন গম্ভীর হয়ে ময়ূরীর দিকে তাকিয়ে আছে খানিকক্ষণ ধরে। ওয়াহিদ অন্য ঘরে গেছে হাত মুখ ধুতে। ময়ূরী কাজের ফাঁকে আর চোখে তাহসিনের গম্ভীর মুখ দেখে ভ্রু কুঁচকে রেখেছে। রাগ যেন বাড়ল লোকটার। সে খপ করে ময়ূরীর হাত আঁকড়ে ধরল। ময়ূরী হতভম্ব হয়ে তাকালো, চোখ রাঙিয়ে বলল, কি সমস্যা? তাহসিন হঠাৎ ময়ূরীর কোমরে হাত রাখতেই মেয়েটা গুটিয়ে এলো তাহসিনের দিকে। কোমর থেকে আঁচল বের করে দাঁত চেপে বলল, তোমার ওই ভাইয়ের সাথে এত হাসাহাসি কিসের? আমার সাথে তো একদিনও একটু হেসে কথা বললে না। ময়ূরী তাহসিনের চোখে চোখ রাখে। কিছু বুঝতে পেরে বলে, আপনি কি হিংসা করছেন তাকে? হিংসা করব কেন? তাহলে আপনার এত জ্বলছে কেন? তাহসিন গম্ভীর নিঃশ্বাস ফেলে ওকে ছেড়ে দিয়ে বলে, ওনার আশেপাশে যাবে না তুমি। ময়ূরী মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সবার গোসল শেষ হলে খেতে দেওয়া হয় তাদের। ওয়াহিদ কাজের জন্য এই গ্রামে ট্রান্সফার হয়েছে বলে সে ফুফুর বাড়িতে থাকবে বলেই
বসেই সিদ্ধান্ত নিয়েছে। বক্কর কিংবা ফিরোজা বেগম কেউ অমত করেনি, বরং ভীষণ খুশি হয়েছেন। ময়ূরীকে কয়েকদিন থাকতে বললেন ফিরোজা বেগম। তাহসিনের কাছে আশা নিয়ে প্রস্তাব রাখতেই তাহসিন মানা করতে পারল না, তাই বলে বউ রেখে সে সওদাগর বাড়ি ফিরবে না। ময়ূরী খাবার এগিয়ে দিচ্ছিল। বক্কর বাজার থেকে হাঁস কিনে এনেছিলেন। ওয়াহিদ খেতে খেতে সবার সাথেই টুকটাক কথা বলছিল। তাহসিন চোখ ছোট ছোট করে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। মধু হঠাৎ বলল, এই ময়ূরী, দুলাভাইকে তরকারি দে, শুধু ভাইয়াকেই দিয়ে যাচ্ছিস দেখি। তাহসিন জোরপূর্বক হেসে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, মিসেস তাহসিন বোধহয় জামাইয়ের কথা ভুলে গেছে, তাই না? ময়ূরী হতভম্ব। শুকনো ঢোক গিলে তাহসিনকে খাবার দিল। ফিরোজা বেগম তরকারি নিয়ে শবনমদের বাড়ি গেছেন, সাথে বক্করও আছেন, তাই সব ময়ূরীই করছে। ওয়াহিদ হেসে ফেলল তাহসিনের কথা শুনে। পুতুল ছোট ছোট হাত বাবার প্লেটে রেখেছে। তাহসিন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। ময়ূরী বুঝলো না হঠাৎ লোকটার কি হলো। ওয়াহিদ খেতে খেতে বলল, ময়ূরী, কাল আমার সাথে একটু কচি ভাইয়ের বাড়ি যাবি? তাহসিন বলল, ময়ূরী কেন যাবে? ওকে একটু দরকার আছে। এই ময়ূরী, যাবি না আমার সাথে? ময়ূরী আর চোখে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। তাহসিন কটমট করে তাকালো মেয়েটার দিকে। দাঁত চেপে খাওয়া বাদ দিয়ে বসে রইল সেভাবেই। ওয়াহিদ খাওয়া শেষ করে ঠোঁট টিপে হাসলো, যেন তাহসিনকে খেপিয়ে বেশ মজা পাচ্ছে সে। আকাশ সোনালি রং ধারণ করেছে তখন। সূর্য ডুবি ডুবি ভাব। ময়ূরী চাচার বাড়ি এসেছে শবনমের সাথে দেখা করতে। শবনম তো তাদের বাড়ি যায় না, মূলত তাহসিন আছে বলেই যায় না। চাচার ছোট একটা বাড়ি, ভীষণ সাধারণ। জায়গা জমি যা ছিল সব তো চাচা বিক্রি করে দিয়েছেন। ময়ূরী শবনমদের বাড়ির বড় কাঁঠাল গাছের নিচে মাচালে বসে আছে শবনমের সাথে। শবনমের মন খারাপ। সে চুপটি করে বসে আছে ময়ূরীর পাশে। কি হলো, মন খারাপ কেন তোর? শবনম দীর্ঘশ্বাস ফেলে বলে, দিনকাল ভালো যাচ্ছে না। আব্বার আচার আচরণ ভীষণ অদ্ভুত ঠেকছে। চাচার আবার কি হলো? আজকাল নেশা কম করে করছে, তবে কাজবাজ বড্ড অদ্ভুত। ধুর, এসব বাদ দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন বল, স্কুলের কি খবর? ভালোই, সামনেই তো টেস্ট পরীক্ষা। ময়ূরী মাথা নাড়ল। শবনমের সাথে কথা বলে সে বাড়ি ফিরল সন্ধ্যা নাগাদ। তাহসিন আর ওয়াহিদ বাড়িতে নেই। পুতুল ঘুমাচ্ছে বিছানায়। আজ আদনানদের এই বাড়িতে আসার কথা পুতুলের জামাকাপড় নিয়ে। ময়ূরী ঘরে গিয়ে দেখলো ফাহাদ আর পুতুল পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছে। সে মুচকি হাসলো। বিছানার এক কোনায় কিছু জামাকাপড় ছিল, সেগুলো ভাঁজ করে যত্ন করে রেখে দিল। মধু আর ময়ূরী এই ঘরে ঘুমাতো আগে। ছোট একটা ঘর, সেখানে একটা খাট, একটা মাঝারি সাইজের আলনা, কাঠের ড্রেসিং টেবিল, পড়ার টেবিল আর একটা শোকেজ। মোটামুটি যা প্রয়োজন সবকিছুই আছে। ময়ূরী ঘরটায় চোখ বুলিয়ে দেখলো একবার। কত স্মৃতি এই ঘরে, অথচ আজ এই ঘরে থাকতে হলেও তার অন্য এক মানুষের অনুমতি নিতে হয়। সে বাইরে গিয়ে মায়ের হাতে হাত লাগিয়ে কিছু কাজ করে দিল। মধু রান্নাঘরে রান্না করছে। আজান দেওয়ার আগে ময়ূরী উঠোন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে পুতুল আর ফাহাদকে ডেকে উঠালো। আজানের বেশ আধ ঘন্টা পর তাহসিন ফিরল ওয়াহিদকে নিয়ে। উঠোনে হাজির হতে না হতেই ওয়াহিদ ময়ূরীকে উচ্চস্বরে ডেকে উঠল। তাহসিন ভ্রুকুচকে ওয়াহিদের দিকে তাকায়। ময়ূরী দৌড়ে বের হয় ঘর থেকে। ওয়াহিদ ওকে দেখে বলে, ময়ূরী, যা গামছাটা নিয়ে আয়। তাহসিন ভ্রু টান টান করে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী ঘর থেকে দুইটা গামছা এনে একটা ওয়াহিদের হাতে দেয়, আরেকটা তাহসিনের দিকে বাড়িয়ে দেয়। তাহসিন মেকি হেসে বলে, ময়ূর, তোমাকে তো আমি আদর করে ডেকে গামছা আনতে বলিনি। ময়ূরী হতভম্ব হয়ে বলে, ও মা, বাইরে থেকে এসেছেন, হাত মুখ না ধুয়ে ঘরে ঢুকবেন? আর আমার নাম ময়ূরী, ময়ূর নয়। সেটা তো ভালো করেই বুঝতে পারছি। ওয়াহিদ কলপার থেকে বের হলে তাহসিন ময়ূরীকে টেনে নিয়ে যায় কলপারে। ওয়াহিদ ওদের দিকে আশ্চর্য হয়ে তাকাতেই তাহসিন মুখের উপর কলপারের টিনের দরজাটা লাগিয়ে দেয়। ময়ূরী ভয়ে বুকে থুতু দিয়ে বলে, উফ, কি হচ্ছে? বাইরে আম্মা, আপা আর ভাইয়াও ছিল, তাদের সামনে এভাবে টেনে নিয়ে এলেন কেন? তাহসিন সোজা হয়ে দাঁড়ায়। আমার বিয়ে করা হালাল বউ তুমি, তোমাকে কোলে করে নিয়ে আসি কিংবা টেনে, তাতে কে কি মনে করলো আমার কোনো যায় আসে না। ভারী নির্লজ্জ লোক তো আপনি। বলি, লজ্জা শরম বলতে তো কিছু আছে নাকি? আমার কোনো লজ্জা শরম নেই। এখন আমি ফ্রেশ হব, তুমি কল চেপে দিবে, তারপর নিজের হাতে হাত মুখ মুছিয়ে দিবে। ময়ূরী দূরে সরে দাঁড়ালো, বলল, ইস, এত ঢং আমি করতে পারবো না, আমার কাজ আছে, আমি যাচ্ছি।
ময়ূরী উল্টো ঘুরে দরজা খুলতে গেলে তাহসিন হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। ময়ূরী হতবাক হয়ে তাকায় তাহসিনের দিকে। লোকটা অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ময়ূরী শুকনো ঢোক গিলে মাথা নুয়ে ফেলে। রাজুক স্বরে গলা নামিয়ে বলে, ছাড়ুন। তাহসিন ছাড়ে না, বরং তার অবাধ্য হাত গিয়ে থামে কিশোরী বধূর ঠোঁটের কাছে। ওর নিঃশ্বাস গায়ে এসে লাগছে। বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে যায় ময়ূরীর। চোখ দুটো বন্ধ করে ফেলে সে। লজ্জায়, ভয়ে, নাকি অন্য কোনো অচেনা অনুভূতিতে, সে নিজেও জানে না। তাহসিন নিচু গলায় বলে, আমার বড্ড হিংসা হচ্ছে মেয়ে। ময়ূরীর গলা কাঁপে হালকা। মেয়েটার শ্বাস ভারী হয়ে আসছে, তার ঠোঁটের কোণ কাঁপছে। তাহসিনের আঙ্গুল তখনও ওর চিবুকে। চোখে এক অদ্ভুত কোমলতা। ও যেন মুহূর্তের জন্য সব ভুলে যাচ্ছে। চারপাশে লজ্জা ভয় কিছুই নেই, আছে তাহসিনের সেই দৃষ্টি। তাহসিন কিশোরী বধূর লাশ দেখে ঠোঁট এগিয়ে নেয় বউয়ের মুখমণ্ডলের একটু কাছে। স্পর্শ করার আগেই হঠাৎ দরজায় ঠাস ঠাস শব্দ হতেই দুজনে চমকে ওঠে। দরজার ওপাশ থেকে ওয়াহিদ ডাকে, ময়ূরী তাড়াতাড়ি বের হ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ময়ূরী একলাফে সরে দাঁড়ায়। মুখটা আগুনের মতো লাল হয়ে গেছে। তাহসিন বিরক্ত হয়ে চাপা নিঃশ্বাস ফেলে। দাঁত চেপে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী হাতের গামছা তাহসিনের হাতে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি কলপারের দরজা খুলে বের হতেই ওয়াহিদকে দেখতে পায়। মেয়েটা লজ্জায় দৌড়ে ঘরের দিকে চলে যেতেই ওয়াহিদ আড়ালে ঠোঁট টিপে হাসে। হঠাৎ কলপারের ভেতর থেকে তাহসিন গলা উঁচিয়ে বলে, যে শয়তান ছোকরা আমার রোমান্সে বাম হাত ঢুকিয়েছে তার কপালে মাবুদ বউ দিও না, আর যদি বউ দিয়েও থাকো তাহলে একটা জল্লাদ মহিলা জুটিয়ে দিও, আমিন। ওয়াহিদ হতবম্ব হয়ে দাঁড়ালো। তাহসিনের অভিশাপ শুনে ভাবা যায় কি ডেঞ্জারাস অভিশাপটাই না দিল। সে 3 বার তওবা করে সেখান থেকে কেটে পড়ল। তাহসিন খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে ঘরে এলো। আর সে সজীবের সাথে দেখা করতে গিয়েছিল ময়ূরীর ব্যাপার নিয়ে কথা বলতে। বাপের বাড়ি যে কদিন আছে সে কদিন না হয় একটু মা বাবার সাথে সময় কাটাক। ময়ূরী নামাজ শেষে ঘরের বাইরে বের হয়ে বারান্দায় আসতেই দেখলো মধু আফসা অন্ধকারে বাড়ি থেকে বের হচ্ছে। তার কপালে গভীর ভাঁজ পড়ল। একবার পিছু ফিরে ঘরের দিকে তাকিয়ে মধুর পিছু নিল। চারপাশ অন্ধকার হয়ে এসেছে। এই বৃষ্টি বাদলের রাতে আপা যাচ্ছে কোথায়? ময়ূরী পিছু ডাকলো না, বরং আপার পিছু নিল নিঃশব্দে। পুকুর ঘাটের বটগাছের সামনে আসতেই দেখতে পেল রাজু এসেছে। শরীর জ্বলে উঠল তার। মধুর হাত দুটো আঁকড়ে ধরেছে ছেলেটা। মধু কিছু বলার চেষ্টা করছে রাজুকে, তবে রাজুর জন্য বলতে পারছে না। আগে আমার কথা শোনো, অনেক দরকারি কথা আছে আমার। রাজু বলল, পরে সব শুনবো, কিন্তু এখন নয়, খুব দরকারি। ময়ূরী হনহন করে কাছে এগিয়ে যেতে ঘৃণায় শরীর গুলিয়ে উঠল। রাজু মধুর শরীরে হাত রেখেছে। মধু ওর হাত আটকে দিয়ে একটু দূরে সরে দাঁড়াতেই ময়ূরী তেড়ে গিয়ে রাজুর গাল বরাবর থাপ্পড় মেরে বসলো। রাগে তীর করে শরীর কাঁপছে তার। মধু চমকে উঠে হাত দিয়ে মুখ ঢাকতেই ময়ূরীর দাঁত চেপে বলল, জানোয়ার, তোর সাহস কত বড়, তুই আমার আপার সাথে নোংরামি করছিস? রাজু রেগে তাকালো, গালে হাত দিয়ে শক্ত গলায় বলল, গলা নামিয়ে কথা বলো ময়ূরী। বলবো না, কি করবি তুই? তোর বাপ মেম্বার বলে যা খুশি তাই করবি? গলাটা নিচে নামিয়ে কথা বলো। মধু ময়ূরীকে টেনে ধরে বলল, ময়ূরী কি করছিস তুই, থাম। ময়ূরী বোনকে সরিয়ে দিয়ে রাজুর বুকে জোরে ধাক্কা মেরে বলল, এক বাপের সন্তান হয়ে থাকলে আমার আপার সাথে আর দ্বিতীয়বার দেখা করবি না। রাজু দাঁত চেপে দাঁড়িয়েছিল এতক্ষণ, আর চোখে মধুর দিকে তাকিয়ে বলল, তোমার এই শরীর ভরা তেজ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নাম রাজু মণ্ডল নয়। এমন অবস্থা করব এই মুখ কাউকে দেখানোর আগে শতবার ভাববে তুমি। যা খুশি কর, তোর মতো কুকুরকে এই ময়ূরী ভয় পায় না। রাজু ঠোঁটের কোণে নোংরা হাসি টেনে সরে গেলে ময়ূরী পিছু ঘুরে দাঁড়ায়। মধু শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিলে ময়ূরী মাটিতে থুতু ফেলে ঘৃণিত কণ্ঠে বলে, ছি, আব্বা আম্মা এসব জানলে কি হবে ভেবেছিস একবার? তুই আজ আব্বার সম্মান নষ্ট করেছিস আপা। তোর শরীরের সাথে সাথে তোর মনটাও নোংরা, অপবিত্র। তোকে নিজের বোন ভাবতেও ভীষণ লজ্জা লাগছে আমার। ময়ূরীর রাগে ঠোঁট কাঁপছে, বুকের ওঠানামা অস্বাভাবিক। মধু হঠাৎ ময়ূরীর পা আঁকড়ে ধরল। ময়ূরী চমকে উঠে পা সরাতে গেলে মধু বলে, আমার কসম আব্বাকে কিছু বলবি না। পা ছাড়া পা, তুই পাপ করছিস বলে এখন আমাকে পাপী বানাস না, পা ছাড়। তোকে অনেক কিছু বলার আছে আমার।